হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে চ্যাপ্টার 3 সম্পর্কে এবং এখানে রয়েছে হচ্ছে কোষ বিভাজন। সো এই কোষ বিভাজন কথাটা দিয়ে আমরা বুঝতেই পারছি যে এখানে কোষটা বিভাজিত হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে একটা থেকে দুটো কিংবা আরো বেশি পরিমাণে কোষ তৈরি করছে। সো আমরা কিন্তু আগে কোষ সম্পর্কে জেনেছি, কোষে কি কি আছে সেই সম্পর্কে জেনেছি, কোষে ক্রোমোসোম আছে সেটা সম্পর্কে জেনেছি। এখন কোষটা কিভাবে সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যায় বাড়ে, সেই জিনিসটা আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তো কোষ বিভাজন জিনিসটা, এইটার সংজ্ঞা আমি যদি বলতে যাই, আমার যদি প্রশ্নে আসে সংজ্ঞাটা, তাহলে আমার আসলে কিভাবে উত্তরটা দিতে হবে? কোষ বিভাজন বলতে আসলে বোঝায় যে প্রক্রিয়া, এটা অবশ্যই একটা প্রসেস বা প্রক্রিয়া, জীবের দৈহিক বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। এখন দেখো এখানে দুটো পয়েন্ট, একটা হচ্ছে দৈহিক বৃদ্ধি, আরেকটা হচ্ছে জননের উদ্দেশ্যে। দৈহিক বৃদ্ধি বলতে বুঝতে পারছি একটা বাচ্চা ছোট ছিল, সে ছোট থেকে আস্তে আস্তে বড় একটা মানুষে পরিণত হবে। এই যে সে বড় হলো, তার কোষের সংখ্যা বৃদ্ধি না পেলে সে আসলে বড় হতে পারবে না। সো তার দৈহিক বৃদ্ধির জন্য এই কোষ বিভাজনটা প্রয়োজন। আর হচ্ছে জননের উদ্দেশ্যে, জননের উদ্দেশ্য বলতে আমরা বুঝতে পারি যে যখন একটা শিশু জন্ম নেয়, শিশুটা জন্ম নিচ্ছে তার বাবা এবং মায়ের থেকে, এবং বাবা আর মায়ের দেহে যতক্ষণ না পর্যন্ত জনন কোষ তৈরি হবে, তার আগ পর্যন্ত কিন্তু কখনোই জাইগোট তৈরি হতে পারবে না। তো জাইগোট তৈরি করার জন্য অবশ্যই জনন কোষ তৈরি হওয়া প্রয়োজন। জনন কোষ তৈরি হওয়ার জন্য অবশ্যই বডিটাকে ম্যাচিউরড হওয়া প্রয়োজন, এবং এই জনন কোষগুলো তৈরি হওয়ার জন্য কিন্তু কোষ বিভাজন আমাদের প্রয়োজন রয়েছে। আচ্ছা, আমরা পরের ছবিটাতে আসি। দেখো এখানে অ্যামাইটোসিস সম্পর্কে বলা আছে। অ্যামাইটোসিস সাধারণত যে সকল কোষ, এককোষী প্রাণী রয়েছে যাদের দেখা যায় যে বডিটা প্রাককেন্দ্রিক ধরনের, নিউক্লিয়াসটা সুগঠিত না, কিংবা সুকেন্দ্রিক কিন্তু এককোষী প্রাণী, সেই সকল ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে অ্যামাইটোসিস সাধারণত ঘটে থাকে। যেমন মনে করো, আমি যদি ব্যাকটেরিয়ার কথা চিন্তা করি, ব্যাকটেরিয়ার দেহে কিন্তু অবশ্যই অ্যামাইটোসিস ঘটবে। সো অ্যামাইটোসিসটা কিভাবে ঘটে দেখো, খুব নর্মাল একটা কোষের কথা যদি চিন্তা করি, তার সাইটোপ্লাজম আছে, তার নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। এখন তার যে নিউক্লিয়াসটা, সেটা কিভাবে ভাগ হয়ে যাবে? সেই নিউক্লিয়াসটাকে আমরা ভাগ হতে দেখবো হচ্ছে আস্তে আস্তে লম্বা হয়ে এরকম একটা ডাম্বেল শেপ সে তৈরি করে ফেলবে। লম্বাটি হয়ে গেল, মাঝখানটায় ভাঁজ হয়ে গেল, দেখো এই জায়গাটা ভাঁজ হয়ে যাচ্ছে, এবং প্রাচীরটাও খেয়াল করো বা ঝিল্লিটা খেয়াল করো, ঝিল্লিটাও কিন্তু ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এরপরে দেখো এই জিনিসটা আরো ভিতরে আস্তে আস্তে ঢুকে যাবে, এবং দেখা যাবে যে শেষমেশ এইটা এইভাবে ঢুকে গিয়ে এতটুকু পর্যন্ত ভেতরের পর্যন্ত চলে আসবে, এটাও ভেতর পর্যন্ত চলে আসবে, এবং এটা একটা কোষ, এটা একটা কোষে পরিণত হবে। দেখো একটা নিউক্লিয়াস সুন্দরভাবে মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর দুটো ভাগে ভাগ হয়ে গেল। সাইটোপ্লাজমটাকেও তারা সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করে ফেললো, এবং দুটো কোষে পরিণত হলো হচ্ছে একটা কোষ। এটা হচ্ছে অ্যামাইটোসিস, খুব সরল একটা বিভাজন প্রক্রিয়া। এরপর দেখো মাইটোসিস। মাইটোসিস জিনিসটা হচ্ছে যখন আমার একটা কোষ আছে, একটা কোষ থেকে, সেই কোষটাকে আমি বলবো মাতৃকোষ, মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে, তখন সেটা হচ্ছে মাইটোসিস। এবং মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অনুরূপ বা সেম থাকে, তাদের বৈশিষ্ট্যের চেঞ্জ আমরা দেখতে পাই না। সো এখানে আসলে কি ঘটছে, মাতৃকোষ, এবং দেখো মাঝখানে একটা এক্সট্রা স্টেপ আছে, এই স্টেপটা কি, এটাকে বলা হয় হচ্ছে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এই রেপ্লিকেশনটা হলে কি হয়, দেখো ক্রোমোজোম গুলার সংখ্যা আসলে বৃদ্ধি পায়। এই একটা ক্রোমোজোম, এই একটা লম্বা ছিল, তার সাথে আরো একটা এক্সট্রা লম্বা অংশ তৈরি হলো, ফলে আমি যদি এই দুটো জিনিসকে আলাদা করে দিই, তাহলে আলাদা আলাদা ভাবে তারা এরকম একটা লম্বা লাঠির মতো অংশ তৈরি করতে পারছে না। সো আমি একটা জিনিস থেকে দুটো জিনিস কিন্তু তৈরি করে ফেলছি। এটা কেন দরকার? খুব সহজ ভাষায় এটা বোঝো, এটার ভেতরে চারটা এরকম লম্বা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, আমার যদি এরকম দুটো কোষের ভেতরে চারটা লম্বা ক্রোমোজোম দিতে হয়, আমার টোটাল 8টা ক্রোমোজোম লাগবে। সেরকম 8টা জিনিস তৈরি করার জন্য ডিএনএ অনুলিপন প্রয়োজন। তখন দেখা যায় আমার এটা ছিল হচ্ছে ক্রোমোজোম
ক্রোমোজোমের মধ্যে আমি দুটো বাহু তৈরি করে দিব ডিএনএ অনুলিপনের মাধ্যমে। যখন কোষটা বিভাজিত হবে করব কি, এই মাঝ বরাবর দুটো বাহুকে আলাদা করে দিব। এই বাহুটা একটা কোষের ভেতর চলে যাবে, এই বাহুটা আরেকটা কোষের ভেতর চলে যাবে। ফলে আমার অপত্য কোষেও দেখো এখানে 4টা ক্রোমোজোম আছে, এখানেও 4টা ক্রোমোজোম আছে, মাতৃকোষের মতো। মাঝখানে ডিএনএ অনুলিপনটা না হলে কিন্তু এটা সম্ভব ছিল না। তখন আমার দেখা যেত যে এখান থেকে দুটো ক্রোমোজোম নিতে হতো, এখান থেকে দুটো ক্রোমোজোম নিতে হতো। আমার সমান সমান পরিমাণে যে ক্রোমোজোমটা সেটা কিন্তু থাকতো না, মাইটোসিসের বৈশিষ্ট্য আর রক্ষা হতো না। সো মাইটোসিসকে আমরা যখনই প্রকাশ করি তখন এভাবে বলি যে যেই কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের অনুরূপ দুটি অপত্য কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আর ব্যাপারটা অনেকটা এরকম, মাতৃকোষে যদি এক সেট ক্রোমোজোম থাকে, এন সংখ্যক ক্রোমোজোম থাকে, অপত্য কোষেও এন সংখ্যক ক্রোমোজোমই আসবে দুটো অপত্য কোষে। আবার যদি মাতৃকোষে ডিপ্লয়েড অবস্থায় থাকে, মানে 2 সেট ক্রোমোজোম থাকে, এক সেট বাবার দেহ থেকে এসেছে, এক সেট মায়ের দেহ থেকে, তাহলে আমার অপত্য কোষেও 2 সেট ক্রোমোজোমই আমি দেখতে পাবো, ডিপ্লয়েড অবস্থায় আমি দেখতে পাবো। আচ্ছা, এরপর চলে যাই মায়োসিস। মায়োসিস বা মিওসিস। তো মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়, মাতৃকোষে মনে করো 4টা ক্রোমোজোম আছে, কিন্তু অপত্য কোষ তৈরি হবে 4টা। আগে অপত্য কোষ তৈরি হয়েছিল 2টো, এখানে অপত্য কোষ তৈরি হয় হচ্ছে 4টা। এবং প্রত্যেকটা অপত্য কোষের মধ্যে দেখো এখানে যেই ক্রোমোজোম গুলো আছে এর সংখ্যা কিন্তু 2টো করে, মানে একদম হাফ হয়ে গিয়েছে। এখানে ছিল 4টা, এখানে হয়ে গেল একদম অর্ধেক, তাই তো? আবার আরেকটু খেয়াল করলে দেখবে যে এইখানে পুরো জিনিসটা বেগুনি রঙের, এখানে একটু মাথায় দেখো অন্য একটা রং দেখতে পাচ্ছি, এই একদম সবুজটার মাথায় একটা অন্য রং দেখতে পাচ্ছি, মানে জিনিসটা একটু মিক্সড হয়ে গিয়েছে। ব্যাপারটা আসলে কি, মাতৃকোষের ভেতরের ক্রোমোজোম গুলো এখানে রেপ্লিকেশন হবে, হয়ে দেখো তারা ডাবল হলো। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন। ডাবল হওয়ার পরে যেটা হয়, যখন দুটো কোষ সে প্রথম ধাপে, মানে প্রথম একটা স্টেজ শেষ করার পর সে তৈরি করে, এটা অনেক বিশাল ধাপ রয়েছে, আমরা এত ডিটেলস জানবো না, আমি খুব সহজে তোমাদেরকে বলি যে মাতৃকোষ থেকে প্রথমে যখন একটা স্টেজ শেষ হয় সেটাকে আমরা বলি হচ্ছে মায়োসিস 1। সো মায়োসিস 1 যখন শেষ হয় তখন দেখো দুটো কোষ তৈরি হয়েছে এবং দুটো কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু হাফ হয়ে গিয়েছে। এখানে হাফ কিভাবে বুঝতে পারছি, এইটা আমার একটা ক্রোমোজোম, এইটা আমার একটা ক্রোমোজোম। সো আমার এখানে ক্রোমোজোম দুটো, এখানে আমার ক্রোমোজোম দুটো, এখানে ছিল আমার 4টি ক্রোমোজোম। এখন দেখো এখানে এই যে বেগুনিটার মাথায় একটা সবুজ অংশ, সবুজটার মাথায় একটা বেগুনি অংশ, বেগুনিটার মাথায় সবুজ অংশ, সবুজটার মাথায় একটু বেগুনি অংশ, তার মানে কি একজন আরেকজনের সাথে সামহাউ মিক্সড হয়ে গিয়েছে। এই ঘটনাটাকে বলি হচ্ছে ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার ঘটার কারণেই কিন্তু আমাদের মধ্যে, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে, আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য বলো, আরো অনেক কিছু বৈশিষ্ট্য আছে, সেই সকল বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমাদের বাবার বৈশিষ্ট্য যেমন থাকে, মায়ের বৈশিষ্ট্যও থাকে, একটা মিক্সচার থাকে আমাদের। এবং এই ক্রসিং ওভারটা না ঘটলে কিন্তু কোনো প্রকারের ভ্যারিয়েশন তৈরি হতো না। মনে করো একটা গাছের মধ্যে একটা ফুল ফুটছে, ফুলটার কালারটা যেরকম, গাছগুলো সব ফুলই কি সেম কালারের সবসময় হয়? তার মধ্যে একটু ভ্যারিয়েশন থাকে না? থাকে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এই ক্রসিং ওভারের কারণে। তো দেখো মাতৃকোষে 4টা ক্রোমোজোম ছিল, সেখান থেকে হাফ হয়ে গিয়েছে, একদম অর্ধেক, দুটো ক্রোমোজোম এখন আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই ধাপটাকে বলা হচ্ছে মায়োসিস 2। এবং মায়োসিস 2 তে যখন আসে তখন দেখো এটাকে আমি তখন যদি মাতৃকোষ ধরি, তাহলে এই মাতৃকোষে আমার দুটো ক্রোমোজোম আছে এবং অপত্য কোষে কি হয়েছে, অপত্য কোষে কিন্তু আমার দুটো ক্রোমোজোমই আছে। এইটাও মাতৃকোষ যদি ধরি, এখানে দুটো ক্রোমোজোম, এখানেও দেখো দুটো ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, তার মানে এখানে এসে ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়নি, হাফ হয়ে গিয়েছে এই জায়গাটার মধ্যে, এইখানে কিন্তু জিনিসটা হাফ হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে মায়োসিসের মধ্যে দুটো ধাপ আছে, একটা মায়োসিস 1, একটা মায়োসিস 2, এবং সেখানে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম আমরা অপত্য কোষে দেখি এবং একটি কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয়। সো মায়োসিস সম্পর্কে আমরা খুব সংক্ষেপে এই জিনিসটা জেনে নিয়েছি। এখন আসলে একটু আলোচনা করি যে মায়োসিস আর মাইটোসিস কোনটা কোথায় হওয়া প্রয়োজন। মায়োসিস এই জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জনন কোষ তৈরি হওয়ার জন্য। ডিপ্লয়েড জীব যারা রয়েছে সেই সকল জীবের জনন কোষ তৈরিতে মায়োসিস হয়। মাতৃকোষ, জনন মাতৃকোষ থাকে ডিপ্লয়েড এবং এরপরে জনন কোষ তৈরি হয় হ্যাপ্লয়েড। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে আমার কেন হ্যাপ্লয়েড প্রয়োজন?
যে নতুন শিশুটা আসবে সেই শিশুটা তো বাবা মায়ের সাথে মিল থাকতে হবে, তার ক্রোমোজোম সংখ্যা কেন একদম চেঞ্জ হয়ে যাবে, এরকম অর্ধেক কেন হয়ে গেল? আসলে অর্ধেকটা করা কেন প্রয়োজন? মনে করো বাবার দেহ থেকে আসবে হচ্ছে শুক্রাণু, আর মায়ের দেহ থেকে আসবে মনে করো হচ্ছে ডিম্বাণু। এখন দেখো, যদি বাবার দেহ থেকেও একটা ডিপ্লয়েড কোষ আসতো আর মায়ের দেহ থেকেও ডিপ্লয়েড কোষ আসতো, দুটো মিলে তুমি আসলে কি হয়ে যেত, তুমি একটা 4n মানে 4 সেট ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ তৈরি হয়ে যেতে। তোমার কিন্তু তখন বাবার সাথে কিংবা মায়ের সাথে কারোর সাথেই কোনো প্রকারের মিল থাকতো না। তো যখন আমাদের এই শুক্রাণুটা হ্যাপ্লয়েড হয় আর ডিম্বাণুটা হ্যাপ্লয়েড হয়, এন বলতে আমরা হ্যাপ্লয়েড বলি, এরকম এন এবং এন থাকে, তখন এই দুটো যোগ করলে কি হবে, এই দুটো একসাথে মিলে তখন কিন্তু একটা ডিপ্লয়েড কোষ তৈরি করবে। এই ডিপ্লয়েডটা কার সাথে মিলছে? শুক্রাণু যে বাবার বডিতে তৈরি হয়েছে, বাবার বডির কোষও কিন্তু ডিপ্লয়েড। ডিম্বাণু যে মায়ের বডিতে তৈরি হয়েছিল, মায়ের বডির কোষটাও কিন্তু ডিপ্লয়েড। সো তোমার বডির কোষটাও কি হয়ে গেল, ডিপ্লয়েড হয়ে গেল। তাদের সাথে কিন্তু মিল থাকলো, মানব জাতির সাথে মিল থাকলো। ঠিক আছে? সো এই জন্যই আসলে আমাদের জনন কোষ তৈরির জন্য এই হ্যাপ্লয়েডটা তৈরি হওয়া প্রয়োজন হয়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো কেন মিয়োসিসের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া প্রয়োজন। আচ্ছা, এখন আসি মাইটোসিসে। মাইটোসিস আমাদের কোথায় প্রয়োজন? মাইটোসিস হচ্ছে আমাদের দেহ গঠনের প্রয়োজন। আমাদের দেহ কোষের মধ্যে মাইটোসিস ঘটে থাকে, এবং দেহ কোষের মধ্যে মাইটোসিস ঘটলে কি হয়, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে, দুটো কোষ থেকে আবার চারটা কোষ তৈরি হবে, ফলে আমাদের বডিতে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ তৈরি হবে এবং আমাদের বডিটা গঠন হবে সুন্দরভাবে। ঠিক আছে? তো এই জন্য আমাদের মাইটোসিসটা আমাদের দেহ কোষের প্রয়োজন। সো এক এক ধরনের প্রাণীতে আসলে এক এক জিনিস দেখা যায়, যেমন উন্নত জীবের ক্ষেত্রে সাধারণত যে প্রসেসটা আমি বললাম সেটাই ঘটে, কিন্তু নিম্ন শ্রেণীর জীবের জন্য একটু ভিন্ন ধরনের ঘটনা ঘটতেই পারে। সেখানে হয়তো দেখা যাবে যে একটা হ্যাপ্লয়েড কোষ আছে, হ্যাপ্লয়েড কোষের কোষ বিভাজন প্রয়োজন, তখন কি সে মায়োসিস করতে পারবে? মায়োসিস করলে তার কিন্তু এন থেকে হাফ এন হয়ে যেতে হবে, আর হাফ এন হওয়া সম্ভব না, কারণ এন দিয়ে আসলে এক সেট ক্রোমোজোম বোঝাচ্ছে, মানে ক্রোমোজোমের ভাগটা, ক্রোমোজোমকে আমি অর্ধেক করে ছিঁড়ে রেখে দিতে পারছি না, এটা কিন্তু সম্ভব না, একটা আস্ত ক্রোমোজোমে আমার কিন্তু প্রয়োজন। সো হাফ এন আসলে হওয়া সম্ভব না। সো সবসময় হ্যাপ্লয়েড জীবগুলোর আবার সংখ্যা বৃদ্ধি করতে হলে তারা করে কি, এন থেকে মাইটোসিসের মাধ্যমে এন কোষ তৈরি করে, তারা হ্যাপ্লয়েড কোষই তৈরি করে। এটা একটা একটু ভিন্ন ধরনের প্রক্রিয়া। সো ব্যাপারগুলা এক এক ধরনের জীবের জন্য কিন্তু এক এক রকম, তবে আমরা খুব সাধারণভাবে মনে রাখবো যে ডিপ্লয়েড জীবের দেহ গঠনে বা জীবের দেহ গঠনে মেইনলি মাইটোসিসটা প্রয়োজন, আর ডিপ্লয়েড জীবগুলোর যেই জনন অঙ্গ রয়েছে সেখানে জনন কোষ তৈরিতে মায়োসিস প্রয়োজন। আর এককোষী জীবের মধ্যে, এককোষী সরল জীবের মধ্যে আমরা অ্যামাইটোসিস দেখতে পারি। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো।